সূর্য তখন দিগন্তের ওপরে, আলো ফুটতে না ফুটতেই শহরের ফিলিং স্টেশনে মানুষের ভিড়। ঢাকা পঙ্গপালের মতো ছুটে চলা জনজীবন প্রতিটা দিনের মতো ব্যস্ত আজও। ঘড়িতে 7টা ছুঁয়েছে। নীরদনগরে তখন গিজগিজে হুল্লোড়। এমন সাত সকালে এক গাদা ফাইলপত্র বগল দাবা করে তালুকদার বাড়িতে হাজির হয়েছেন আবুল হাসান। গতকাল রাতেই জামশেদ তালুকদার তলব পাঠিয়েছেন টেলিফোনে। দুটো জমি কেনার ব্যাপারে হিসেব নিকেশের বিরাট বন্দোবস্ত ছাড়বেন। জামশেদ মানুষ হিসাবে বিন্দুগত, অতিরিক্ত রাত জাগা, বেলা করে ঘুমানো, অসময়ে খাবার গ্রহণের নথি তার নেই। মাত্রই নাস্তা সেরে বসেছেন। কাপের রং চা ফুরোতে না ফুরোতেই হাজিরা দিল আবুল। জামশেদের বসার ঘরে সেন্টার টেবিলে কাগজপত্র মেলে বসলেন। পাশে বিনয়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আবুল। বসতে বললেও বসলেন না। ওনার গদগদ কণ্ঠের এক উত্তর, স্যার আপনার সামনে আমি কি করে বসি? লোকটার এই অমায়িক দাসত্বে বরাবরই প্রসন্ন হয় জামশেদ। আজকেও সমান হলেন। এই তুষ্টতায় কতবার যে আবুলের মাইনে বাড়িয়েছেন তিনি। দুজনের আলাপ আলোচনার মধ্যেই দোরগোড়ায় পা রাখল তীব্র। দু চোখ ছাপানো তন্দ্রা, মুখবিবরে জলজলে ক্লান্তি, সোনালি চুলের অবস্থা রফা দফা, ফর্সা চেহারা অবসন্নতায় মুদেছে ভীষণ। তার শুভ্র কেটসের শব্দে মুখ তুললেন দুজনে। যথারীতি তীব্র 11টার আগে ঘুম থেকে ওঠে না। পিতা যতটা সময় নিষ্ঠ, পুত্র ততোধিক উদাসীন, খামখেয়ালি। সে মানুষকে এই ভোর ভোর চোখাটে দেখে অবাক হলেন জামশেদ। প্রশ্ন ছুড়লেন, সবে কি রাতে বাইরে ছিলে? তীব্র হেঁটে এসে সোজা বাবার মুখোমুখি সোফাটায় বসলো। হালকা ফমের নরম গদি তুলে উঠল তপে। অলস ভঙ্গিতে দুই পাশে ছড়ালো মাংসল হাত। জবাবের বদলে পাল্টা প্রশ্ন করলো, ছেলে কোথায় থাকে না থাকে, বাড়ি ফেরে কি না ফেরে তার খোঁজও রাখেন না? ইঙ্গিতে শোধিত বিদ্রুপ। জামশেদ রাগতে চেয়েও রাগলেন না, শান্তভাবে শোধালেন, ফেরোনি কেন? কি করছিলে? তীব্র বাধ্যগত উত্তর দেয় না। আবুলের দিক চেয়ে ভুরু গোছায়। এটা সকাল সকাল এখানে কি করছে? তার এভাবে তাকানো, তার উপর হঠাৎ কথার বাণে থতমত খেলেন আবুল। অপ্রস্তুত হাতে নাকের চশমাখানা ওপরে ঠেললেন একটু। হাসার চেষ্টা চালিয়ে জানালেন, জি স্যারের কিছু হিসাবের খাতা দেখাতে এসেছি। জামশেদের মনোযোগ ছেলের ওপর। সূক্ষ্ম নেত্রে দেখছেন ওকে। গায়ে জামা নেই, অগোছালো বিশৃঙ্খল ভাবমূর্তি। কটাক্ষ করে বললেন, তা সারারাত কোথায় ছিলে? নিশ্চয় কোনো ক্লাবে মদের আড্ডায়, না হলে জুয়া তাস এই সবে, তাই তো? তীব্রর পরিশ্রান্ত জবাব। রোজ রোজ এই এক কথা জিজ্ঞেস করে কি মজা পান? অতিষ্ঠ শ্বাস ফেললেন তালুকদার। অসহ্য ভঙ্গিতে আওড়ালেন, তোমার মধ্যে ন্যূনতম লজ্জাও নেই। আশ্চর্য, যেটা নারীর জিনিস সেটা নিয়ে আমি কি করব? বিফল পরাস্ত ভঙ্গিতে মাথা নাড়লেন জামশেদ। তীব্র নিরুৎসাহিত হাই তুলল। আবুল হাসান চোখ এপাশ ওপাশ করে দুজনকে দেখছিলেন। জামশেদ ছেলের কাছে প্রতিবারের মতো আজও পরাজিত। ওনার মন যে তার আর একটা অনবদ্য সুযোগ লুফে নিতে নিষ্পিস করে ওঠে জিভটা। বিস্তর হেসে রয়ে সয়ে বললেন, বলছিলাম কি, আসলে স্যার আপনি হলেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একমাত্র ছেলে। আপনি যদি রাত বিরেতে এইভাবে বাইরে থাকেন, স্যারের তো একটু অসুবিধা হবে, তাই না? তীব্র সদ্য চোখ বুজেছিল। পঙ্কিল অক্ষি ঝট করে চাইল এইবার। স্থূলুস কণ্ঠে হুঙ্কার ছিল, এই মন্ত্রীর চামচা, কথা কম বল। ওই দিনের মার ভুলে গেছিস? আবুলের হাসি মুছে যায়। অযাচিত অপমানে মুখশ্রী থমথমে হয়ে আসে। জামশেদ বিরক্ত গলায় বললেন, আহ তীব্র, আবুলের বয়স আমার কাছাকাছি, অন্তত একটু ভদ্রভাবে কথা বলতে পারো তো? তীব্র মুখের ওপর বলল, পারি না। আপনাকে তো আপনি বলছি, সম্মান ওভারলোড। আপনি সে আনন্দেই থাকুন। এসব নিয়ে মাথা ঘামিয়ে যে সময়টা নষ্ট হবে, সেইটুকু বাঁচিয়ে বরং আমার মাকে দিন। দ্বিতীয়বার উত্তর পেলেন না জামশেদ। উষ্ণ চোখে খিটমিট করে চেয়ে রইলেন শুধু। প্রবল একখানা ইচ্ছে জাগলো ছেলের সাদা গালে ঠাস করে প্রকাণ্ড চড় বসানোর। পারলেন না। ধৈর্যের জাতকলে রাগঢাক পিষে বাধ্য হয়ে চোখ রাখলেন খাতায়। তীব্র এত কিছু খেয়াল করলো তো? ভ্রুক্ষেপহীন সে তার মতো বসে এদিক ওদিক চাইল প্রথমে, পরপর উঁচু গলায় ডাক ছুড়ল, মা মা। জামশেদ মনোযোগে ব্যাঘাত পেলেন। ধীরস্থির জবাব দিলেন, তোমার মা রান্নাঘরে। এত জোরে না চিল্লিয়ে কাছে গিয়ে কথা বলো। এই সকালবেলা মা রান্নাঘরে কেন? চোখ তুললেন তিনি। আবুলের জন্য নাস্তার ব্যবস্থা করছে। তীব্র কপাল কুঁচকে বলল, বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আপনার চামচার জন্য আমার মা নাস্তা বানাবে কেন? আবুল অদৃশ্য দাঁত খিঁচলেন। বারবার চামচা শব্দটা গায়ে আগুন ঢেলে দিচ্ছে। পরপর হঠাৎই এক অলীক কল্পনায় গুলিয়ে ফেললেন নিজেকে।
টেবিলের ওপর রাখা কাচের খালি কাপটা উঠিয়ে তীব্রর মাথায় ভেঙেছেন তিনি। গলগল করে রক্ত বের হয়েছে। আর্তনাদ করে সোফাতে লুটিয়ে পড়েছে তীব্র। আবুল বিজয়ের উল্লাসে পৈচাসিক হাসি হাসলেন। আকস্মিক মুখ থুবড়ে পড়লেন বাস্তবে। একই রকম অক্ষত তীব্রকে দেখে মুখটা চুপসে গেল আবার। বিধিষ্ট চেহারায় খেলে গেল চরম হতাশা। জামশেদ বললেন, এটা আবার কেমন কথা? আবুল আমার কর্মচারী হলেও বাড়ির গেস্ট, তার আপ্যায়ন আছে না? তীব্র কাঁধ উঁচায়। থাকবে না কেন? কিন্তু গেস্ট আপনার, আপনি আপ্যায়ন করুন না। মাকে খাটাচ্ছেন কেন? বয়স হচ্ছে তার, এখন অন্তত তাকে রেহাই দেওয়া উচিত। জামশেদ আশ্চর্য হয়ে বললেন, অদ্ভুত তো, তুমি এমনভাবে বলছো যেন আমি তোমার মাকে দিয়ে কি না কি করাই। শুধু তো এক কাপ চাই। পথিমধ্যে লুৎফার ছটফটে স্বর ভেসে এলো। কথায় বিঘ্ন ঘটায় জামশেদ থেমে গেলেন। লুৎফা উদ্বিগ্ন কদমে এগিয়ে এলেন ছেলের নিকট। কণ্ঠ মোলায়েম, কখন এলি বাপ? রাতে ফিরবি না? একবার জানাবি তো। কতক্ষণ বসেছিলাম আমি। তীব্রর নীরের চোখ মুখ শিথিল হলো। হাস্যহীন নরম কণ্ঠে জানালো, কতবার তো বলেছি মা, রাত 1টা বাজলেই আর অপেক্ষা করবে না। তাও বসে থাকো কেন? মায়ের মন তুই বুঝবি না। তীব্র ব্যর্থ শ্বাস টানে। লুৎফা হাত দিয়ে ওর অমিশ্রণ চুলগুলো যত্ন সমেত গুছিয়ে দিলেন। জামশেদের গায়ের রং শ্যামলা গোছের। তীব্র পেয়েছে মায়ের মতন, তবে চোখ দুটো ভিন্ন। জন্মের পর গায়ের রং আর এই নেত্রমণির দরুন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান বিদেশি বলতো ওকে। কাড়াকাড়ি পড়তো কোলে নামার। লুৎফার জীবনের সমস্ত অপূর্ণতা এই শুভ্র মুখটা দেখলে ঘুচে যায়। মাথায় নিরন্তর বোলানো হাতটা তীব্র মুঠোয় ধরল। চোখ তুলে মৃদু হাসলো একটু। এই বিরাটা ভূমিতে এই একটি নারী, তার সবটা জুড়ে। লুৎফার হঠাৎ খেয়াল পড়ল ছেলের গায়ের দিক। জিজ্ঞেস করলেন, তোর জামা কোথায় আব্বা? জামশেদ কাজে ব্যস্ত। সাদা পাতার ছোপ ছোপ কালিতে পুরোপুরি ডুবে গিয়েছেন। মা ছেলেতে আহামরি মনোনিবেশ নন। তীব্র নিজের দিক চাইল একবার। গতকাল রাতে ঘটা সমস্ত ঘটনার ছবির মতন হানা দিল চোখে। সর্বপ্রথম ভাসল পুষ্পিতার শোভিত সুন্দর মুখটা। ঢিলে ঢালা শার্টটা পরে নত মাথায় ধীরুজ পায়ে তার পেছনে এসে দাঁড়ানোর সেই চলমান চিত্র। একটু থেমে সময় নিয়ে বলল, পূর্ণ হয়ে গিয়েছে, ফেলে দিয়েছি। উত্তরের সঙ্গে উঠেও দাঁড়ালো সহসা। বেশিক্ষণ মায়ের সামনে থাকলে প্রশ্নবাণ ছুটবে নিশ্চিত। প্রসঙ্গ পাল্টাতে আবুলকে দেখিয়ে শোধালো, ওর জন্য কফি বানিয়েছো না? দ্বিতীয়বারের মতো থতমত খায় আবুল, নড়ে চড়ে ওঠে। তীব্র বারবার তার দিকে আঙুল তাক করা আর হুটহাট তাকানোয় অপ্রতিভ হয়ে পড়ছেন। লুৎফা মাথা দোলালেন। তীব্র ফটাফট বলল, ওটা আমার রুমে পাঠাও, আর সাথে খাবারও দিও। মাথা ধরেছে, খেয়ে ঘুমাবো। জামশেদ চোখ নাক কোঁচকালেন অমনি। কিছু বলার আগেই তীব্র সামনে দিয়ে নিরুদ্বেগ হেঁটে যায়। আবুলের চেহারায় অন্ধকার নামলো। মনে মনে এই মানহানির যথাযথ প্রতিশোধ স্পর্ধায় টগবগালো রক্তকণা। লুৎফা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। ভীত দৃষ্টি স্বামীর দিকে। কি করবেন কি না করবেন, কার কথা শুনবেন, আবার ঝামেলা হবে কিনা, এসব নিয়ে মহাচিন্তিত। তীব্র কয়েক সিঁড়ি উঠে থামলো। ঘাড় বাঁকালো মায়ের দিক। সুদূর কণ্ঠে পড়ল, ওনার দিকে তাকাচ্ছ কেন? হোম মিনিস্টারের কাছে নিশ্চয়ই ছেলের গুপ্ত সবচেয়ে বেশি। জামশেদ চোখ বুজে ঠোঁট ফুলিয়ে শ্বাস ছাড়লেন। তীব্র মজা পেয়ে গেল। মিটিমিটি হেসে রওনা করলো কামরায়। লুৎফা ঠায় দাঁড়িয়ে দেখে। তিনি বললেন, এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমার হীরের টুকরো ছেলের হুকুম শোনোনি? যাও, যা বলেছে পাঠাও। আর আবুলের নাস্তাটা রোকেয়াকে দিতে বলো। আবুল ভেতর ভেতর ফুঁসছেন। এত অসম্মানের পর এই নাস্তা তার গলা দিয়ে নামবে? কিন্তু জামশেদের মুখের ওপর না বলতে পারবেন না। তীব্রর প্রতি এক বুক দাও দাও করা জ্বলন্ত ক্ষোভ ঘিরে চুপচাপ স্তব্ধ সেজে রইলেন। মনের সবটুকু রাগ মেটালেন ভবিষ্যতে কোনো ফুরসত পাওয়ার আশায়। পুষ্পিতার ধীর স্থির কদম চঞ্চল আজ। স্নিগ্ধ আদলে ফুরফুরে দুধটি অস্থির চপল ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উঠছে সে। বক্ষে তোলপাড়, মনে আনন্দ ধ্বনির রমরমে গীতালি। গতরাত পরেও কাছের মানুষগুলোর নিকট আবার ফিরতে পারবে ভাবেনি। আরও একবার চোখ ভরে দেখবে সবাইকে, তাও বোঝেনি। মনি, রাহাত, নুহা সবাই চমকে যাবে না ওকে দেখে? তাদের সবার সান্নিধ্য পূর্ণবার পাওয়ার উচ্ছ্বাসে লোভে পুষ্পিতার শীর্ণ তনু উত্তেজিত। সে কয়েক ধাপ নিচ থেকেই ঘরের দিক চাইল। সদর দরজা হাঁ করে খোলা। বসার ঘরে গিজগিজে মানুষ দেখা যায়। সকলের মুখ চিন্তিত মলিন। কেউ সোফায় বসে, কেউ মেঝেতে। পুষ্পিতার নজর শুরুতেই বর্তালো থমথমে চেহারায় খোরশেদুলের ওপর। ভীষণ অনিচ্ছা থম মেরে বসে তিনি।
ওর নিখোঁজ হওয়া রাহাত সালমার কান্নাকাটিতে একটি মানুষও রাতে চোখ বোঝেননি। চক্ষু লজ্জায় আয়ত্তে পড়ে ওনাকেও বসে থাকতে হয়েছে। ঘুমোতে গেলে যদি সন্দেহ করে কেউ, খোরশেদুল ভেতর ভেতর দ্বিগুণ খেপেছেন এতে। মেয়েটা বিদেয় হয়েও এক ফোঁটা শান্তি দিয়ে গেল না। বাবার কাছে ফ্লোরে পা গুটিয়ে বসে রাহাত, ক্ষুদ্র রাঙা ঠোঁট তীর করছে, কান্নায় ফোলা বাচ্চা মুখ, তার পাশে মামা মামি আরও অনেকে, ওপাশের সোফায় খোরশেদুলের বৃদ্ধ পিতামাতা বসে। পৌগার বয়স হলেও শক্ত সামর্থ্য চেহারা। পুষ্পিতা নীরবে সালমা বেগমকে খুঁজল, পেল এক সময়। দেওয়ালে মাথা পিঠ মিশিয়ে বসে উনি, পরনের শাড়িসহ বিধ্বস্ত দশা, শুষ্ক চোখ নিষ্প্রাণ, কঠোর সদ্য শুকালেও গালে স্পষ্ট জলের দাগ, গলা বসেছে কান্নায়। নোহা ওনাকে আগলে রেখে দুহাতে। ওদের ফেরার কথা গতকাল, বিয়ে শেষ হলেই, কিন্তু প্রিয় বান্ধবী লাপাত্তা হওয়ার দরুন যেতে পারেনি। নোহার মা ফিরে গিয়েছেন, তার চাকরির ছুটি নেই। সবার মধ্যে মিথিলাকে দেখা গেল না। পুষ্পিতা বুঝলো বিয়ে শেষ ওর, আজই হয়তো শ্বশুরবাড়ির প্রথম ভোর। সে পিল কদমে চৌকাঠে এসে থামে। তনধ্য সালমার নাক টানার আওয়াজ এলো। ডুকরে কেঁদে উঠলেন ফের। একটু পরপরই হচ্ছে এমন। নোহা তাকে সামলাতে কিছু বলতে চাইল, বাক্য নিঃসরণের পূর্বেই চোখ পড়ল দরজায়। পুষ্পিতার সাথে চোখাচোখি হতেই ছ্যাদ করে ওঠে বক্ষপট। সেকেন্ডে সজোরে চিৎকার করলো, পুষ্পিতা! এক কথায় চমকে গেল সকলে। নেতানো চোখ মুখগুলি সজাগ হয়ে তীরের বেগে নিক্ষেপ হয় ওই দিকে। পুষ্পিতা ছলছল চোখে, ঠোঁটে হাসি টানল, নরম পা টেনে ভেতরে ঢুকলো। নুহা উল্কার বেগে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওকে, হাঁসফাঁস করে শোধালো, তুই তুই কোথায় ছিলি? সবাই তোকে কত খুঁজেছি জানিস? বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে সবাই, উৎসুক তাদের চাহনি। ভোর ভোর পুষ্পিতার হাজিরায় বিভ্রান্ত সমান। খোরশেদুল স্তম্ভিত, কপালে গাঢ় ভাঁজের পরিচ্ছন্ন রেখা। বিট্টু মাস্তান পুষ্পিতাকে নিয়ে আবার ফেরত দিয়ে গেল কেন? তিনি সূক্ষ্ম চোখে ওর আপাদ মস্তক দেখলেন। নজরে বিঁধল পুষ্পিতার পরনের চেক শার্ট। এই শার্টের মতো অবিকল একটা কাল সে গুন্ডার গায়ে দেখেছিলেন না? বিট্টু ওকে তুলে নিয়ে গিয়েছিল, এই ব্যাপারে সে নিশ্চিত। চাক্ষুষ সাক্ষী। তাহলে আবার শার্ট পরিয়ে সাদরে পাঠিয়েও দিল। মেয়ে রূপ দেখিয়ে কি ঘায়েল করলো ওদের? এমনও হয় নাকি কোনো রঙ্গ শুরু হয়েছে দুইজনের? পুষ্পিতার দাগহীন নিখোঁজ মুখবিবর ভাবনায় ফেলল তাকে। একটা গুন্ডার দল কোনো মেয়েকে তুলে নিয়ে গেলে এমন অনাহত কি করে পাঠায়? খোরশেদুল নেতিবাচক মন্তব্য উগড়ে দিতে হাঁ করতে নিলেন, কিছু একটা ভেবেই থেমে গেলেন আবার। এখন মুখ খোলা মানে নিজেরই বিপদ ডাকা। একবার যদি সবাই টের পায় তিনি সব জানতেন, রক্ষে থাকবে না তবে। এখন আর কিচ্ছু করার। আপদ দূর হয়েছে ভাবলেও লাভের কিছু হয়নি। ফিরে যখন এসেছেই সে আগের মতো দাঁত চেপে হজম করতে হবে এটাকে। সালমা বেগম কিছুক্ষণ হতবাক চেয়ে রইলেন, অবিশ্বাস্য লোচন তার। পুষ্পিতা সত্যিই ফিরেছে। মাথায় ঢুকতে আস্ত এলোমেলো শাড়িখানা গুছিয়ে দাঁড়ালেন। রাহাত চোখ মুছল সবেগে। স্বাস্থ্যবান গতটা দৌড়ে গিয়ে আঁকড়ে ধরল বোনের কোমর। পুষ্পিতার অশ্রু সজল চোখে চাইল। মুচকি হেসে মাথা নামিয়ে রাহাতের মাথায় চুমু খেলো। এর মধ্যে সালমা হন্তদন্ত ভঙ্গিতে এসে জাপটে ধরলেন ওকে। শক্ত হস্তে বুকের সঙ্গে মিশিয়ে রাখলেন কিয়ৎক্ষণ। কণ্ঠনালী উত্তেজনায় কম্পিত, ছটফটিয়ে বললেন, কোথায় ছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? বলে যাবি তো মনিকে? তোকে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল জানিস? পুষ্পিতা চোখ বুজে শ্বাস টানে, প্রখর তৃপ্তিতে অনুভব করে মনির গা থেকে ছুটে আসা ওই মাতৃত্ব সুগন্ধ। উপস্থিত অনেকের চোখ তীক্ষ্ণ তখন ওর ওপর, আবর্ত হয় গোটা দেহে। বাইরে রাত পার করা একটি জোয়ান মেয়ের শরীরে অস্বাভাবিক চিহ্ন টোকাতে ব্যস্ত তাদের শগুনী দৃষ্টি। সালমা বেগম কাঁদছেন। সারা রাত আতঙ্কে থরথর করা বুকটা প্রশান্তিতে নিভেছে। তবে এই কান্না খুশির, ওকে ফেরত পাওয়ার আনন্দের। চোখের জলে পুষ্পিতার কপাল ভেজে সরে এসে সযত্নে অশ্রু মোছায় সে। নিশ্চিন্ত করতে বলে, আমি ঠিক আছি মনি, আর কেঁদো না। রাহাতের নিষ্পাপ পায় না। ছোট আপু আমাকে ছেড়ে এভাবে আর যাবে না তো? পুষ্পিতা হেসে মাথা নাড়ালো, বলল, কোথায় যাব? তোমরা ছাড়া আর কে আছে আমার? খোরশেদুলের সঙ্গে আরও একটি চেহারায় সমান বিতৃষ্ণা। শার্ট ছুঁই ছুঁই বৃদ্ধা আলেয়া বেগম বোনের মেয়ের ওপর ছেলের বউয়ের এই আহামরি আহ্লাদ দেখলেই গা পিত্তি চলে। চোখ নাক কুঁচকে দম ফেললেন উনি।
টেনে টেনে শোধালেন, তা মাইয়া আছিলা কই রাইতে, কার বাড়িতে? এতক্ষণ নিশ্চিন্তে থাকা পুষ্পিতার বুক কাঁপল অচিরাত। সবাই উত্তরের আশায় চেয়ে ওর দিক। এতগুলো প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে পুষ্পিতার সত্তা গুলিয়ে ফেলল। ঢোক গিলল শঙ্কায়। কি বলবে এখন? কি উত্তর দেবে? একে তো ছেলেগুলো মেহেরবানি করে ওকে বিদায় দিয়েছে, একটা নখ স্পর্শ করেনি ওর। দুইয়ে গাড়িতে বসে তীব্র ছোড়াচ্ছেই সরাসরি হুমকি। তাছাড়া সত্যিটা বললে যদি কেউ বিশ্বাস না করে, হিতে বিপরীত হয়। পুষ্পিতার হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করছে, রাতের শীতল বায়ুতেও ঘামাচ্ছে কপাল। ওর চুপ থাকা বৃদ্ধর সন্দেহ বাড়ল। শক্ত গলায় তাগাদা দিলেন, কি ব্যাপার, মুখে কথা নাই কেন? কই গেছিলা কাল? নাগর টাগর সালমার আন্দাজ আছে শাশুড়ির কথাবার্তার ধরন। মহিলার মুখে লাগাম নেই। কথা সম্পূর্ণ করার আগেই কেড়ে নিলেন তিনি। আম্মা, মেয়েটা তো মাত্র ফিরল, আর আপনি জেরা করতে শুরু করে দিলেন। এসব কি পরে শোনা যাবে না? খোরশেদুলের পিতা চোখ দিয়ে স্ত্রীকে চুপ থাকতে বোঝালেন। আয়েলা মুখ বাঁকালেন, তবে ফিরতি কথা বাড়ালেন না। খোরশেদুল সন্তপর্ণে চসূচক শব্দ করল। এই সুযোগে যদি আসল কথা ফাঁস হতো তবেই তো জমতো ব্যাপারটা। জিজ্ঞাসাবাদ স্থগিত হওয়ার স্বস্তি পেল পুষ্পিতা। ভয়ে জমাট বক্ষপট উঠানামা করল। সালমা ওর মাথার এক পাশে হাত বোলালেন, মোলায়েম গলায় বললেন, মুখটা কি শুকিয়েছে? চল খাবার দিই। আই নুহা বলল, যা। পুষ্পিতা ঘাড় হেলায়। এই অশিলায় প্রসঙ্গ চাপা পড়ে যদি। মনির পেছনে এক কদম ফেলতেই দৌড়ের বাইরে থেকে কেউ বললেন, দাঁড়ান ভাবি দাঁড়ান, খাওয়াবেন তো, এত তাড়া কিসের? কণ্ঠের উৎসের দিক দৃষ্টিগুলো ঘুরে যায়। তত্র থামলেন দুজনে। এই গোটা বিল্ডিংয়ের মালিক মামুন শাহ, তার স্ত্রী ডলি বেগম আর দারোয়ান হাকিম এসেছেন। ডলি বেগম নোহাকে বললেন, একটু জায়গা দেবে, ভেতরে যায়। সে ভদ্রমের মতো এক পাশ হয়ে দাঁড়ালো। হাকিম বাইরে রইল। স্বামীসহ ভেতরে ঢুকলেন তিনি। প্রথমে চোখ দিয়ে সম্পূর্ণ আগা মাথা মাপলেন পুষ্পিতার। উষ্টপুটে চতুরের ন্যায় চকচকে হাসি, কোঠর ভর্তি প্রহসন। সালমার দিক চেয়ে বললেন, তা ভাবি, কাল তো খুব কান্নাকাটি করলেন মেয়ের জন্য, অবশেষে সে ফিরল তাহলে? হ্যাঁ ভাবি, আল্লাহ রহম করেছেন। ডলি বেগম ওপর নিচ মাথা ঝাঁকালেন, বললেন, বেশ বেশ। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কানে এলো কে যেন জিজ্ঞেস করছিল পুষ্পিতা কোথায় ছিলে রাতে, কিন্তু ওর কোনো পাল্টা উত্তর শুনলাম না। অবশ্যই যেখানে ছিল সেটা তো আর বলার মতো জায়গা নয়। লজ্জা শরমের একটা বালাই আছে না কি? তাই তো পুষ্পিতা। পুষ্পিতা বুঝতে না পেরে প্রশ্ন নিয়ে চাইল। বুক ধুকপুক করছে গতিতে। অজানা আশঙ্কায় সুনামি উত্থাল তুলেছে যেন। উপস্থিত সকলের দৃষ্টি জিজ্ঞাসু। সালমা বললেন, ঠিক বুঝলাম না ভাবি। মামুন শাহ একটা কাঠের চেয়ার খালি দেখে বসলেন। বেশিক্ষণ দাঁড়ালে তার পায়ের ব্যথা বাড়ে। ডলি বেগম সাজানো গোছানো শব্দে বললেন, জি বোঝাতেই তো দোতলা থেকে চারতলায় আসা। আসলে পুষ্পিতা কোথায় ছিল রাতে তাও জীবনেও বলবে কিনা সন্দেহ। তাই ভাবলাম আমি বরং আপনাদের জানিয়ে যাই। মানুষ হিসেবে উপকার করার দায়িত্ব তো আছে বলুন। কথাগুলো সবার দিক চেয়ে চেয়ে বললেন তিনি। পুষ্পিতার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, বুকের কম্পন জোরালো। কি বলবেন তিনি, কি শোনাবেন? ডলি বেগম ওর ব্যগ্র উতলা চোখের দিক চেয়ে দৃঢ়তার সহিত ঘোষণা করলেন, পুষ্পিতা কাল সারা রাত এলাকার মাস্তান বিট্টুর সাথে ছিল। রক্ত ছলকে ওঠে পুষ্পিতার। নিভু স্পন্দিত নেত্রযুগল হকচকায়। হতবিহ্বল আওড়ালো বিট্টু মাস্তান। খোরশেদুলের চোখ দুটি জল জল করে ওঠে। এই তো, এটাই তো বলার জন্য ভেতরটা উৎসুক করছিল খুব। এবার তোর কি হবে পুষ্পিতা? পরপর ভুরু বাঁকালেন। এইসব কথা ওনারা কি করে জানলেন? ওখানে তো তখন কেউ ছিল না। আলিয়া বেগম কোচকানো ললাট আরও কুচকে বললেন, বিড্ডুডা কেডা? খোরশেদ এই ছাড়া কেডা? দারোয়ান বাইরে থেকে আগ বাড়িয়ে জবাব দেন, মাস্তান খালা, নামকরা গুন্ডা। এমন কোনো খারাপ কাজ নেই যা করে না। পৌড়া ভুরু কপালে তুললেন, হা হুতাশ করে বললেন, ও আল্লাহ, গুন্ডা? একটা গুন্ডার লোকে কি এই না মাইয়া রাত কাটাইয়া আইলো? রাত কাটানো কথা যথেষ্ট ইঙ্গিত বুঝতে সময় লাগেনি পুষ্পিতা। বজ্রাহতের ন্যায় নিষ্প্রভ হয়ে পড়ল তার অক্ষিদয়। বিট্টু মাস্টার নামটা তার পরিচিত, সঙ্গে অপছন্দের, অথচ ওদের সঙ্গেই ছিল কাল ওই বিলাই চোখী কর্কশ ছেলেটা। সেই বুঝ বিট্টু, বাকিগুলো তার উগ্র সাঙ্গপাঙ্গ। কিন্তু এখন অবধি যা যা বিশ্লেষণ শুনেছে ওদের, তাতে তো ওরা খারাপ জঘন্য গোছের ছেলে পেলে। ইফটিজিং পটু অমন লোকগুলো ওকে একা পেয়েও ছাড়লো কেন তবে? আর সব জেনে শুনেও বিট্টু মাস্তানের বন্ধুর সঙ্গে মিথিলাই বা সম্পর্কে জড়াবে কেন? মস্তিষ্কের প্রতিটা শিরা দপদপিয়ে উঠল ওর।
প্রশ্ন অনেক কিন্তু উত্তর নেই। তার চুপ থাকায় যেন রাস্তা দেখালেন সকলকে। ডলি বেগম ফোড়ন কেটে বললেন, তবে কি আর বানিয়ে বলছি খালাম্মা? এই তো পুষ্পিতা সামনেই দাঁড়িয়ে। আমি ভুল বলছি কি না ওকে জিজ্ঞেস করুন না হয়। নুহা নামটা জানে, উত্তরাতেও বিট্টু মাস্তান চর্চিত, তবে দেখেনি কখনো। সে আর কি এই একই লোক? এইদিকে স্তব্ধের ন্যায় হাঁ করে রইল রাহাত। ছোট্ট মাথার আশেপাশে মন্ত্রের ন্যায় বাজছে বিট্টু নাম। পুষ্পিতা নিচু কণ্ঠে বলল, আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। ডলি বেগম খুব অবাক হলেন, এমনভাবে বললেন, ভুল আমার? আচ্ছা বেশ, মানলাম আমি ভুল বলছি, কিন্তু হাকিম তো সব দেখেছে। ওই বলুক। কি হাকিম ভাই, কি দেখেছেন বলুন সবাইকে। হাকিম একটু কেসে স্পষ্ট গলায় বললেন, জি, আমি নিজের চোখে দেখেছি। একটু আগেই বিট্টু গুন্ডা গাড়ি করে আপনাদের মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছে। আরেক দফা বিস্ময়ের শব্দযুক্ত বাজ পড়ল ঘরটায়। পুষ্পিতার সবটা এলোমেলো লাগছে। শুনলেন তো, এরপর নিশ্চয় আমার ভুল ধরা হবে না। পুষ্পিতা যদি বিট্টুর সাথে নাই থাকবে তবে ওকে পৌঁছে দিল কেন? ওর কাছেই বা সে গেল কি করে? পুষ্পিতার শ্বাস আটকে আসছে। বিচলিত চেহারায় কণ্ঠনালী অবরুদ্ধ। নোহা ওকে টেনে নিজের দিক ফেরায়, উতলা হয়ে শোধায়, চুপ করে আছিস কেন? বল কিছু। সত্যি কি বিট্টু মাস্তানের সঙ্গে ছিলি তুই? পুষ্পিতা দিশেহারা দশায় জিভে ঠোঁট ভেজালো। চরিত্রে কালি লেপানোর করুণ চিত্র স্পষ্ট দেখছে সে। থেমে থেমে বলল, আমি জানি না, আমি ওদের কারোর মুখ দেখিনি। ডলি কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন, ওদের? তার মানে আরও অনেকে ছিল পুষ্পিতা? ঠিক কজনের সাথে ছিলে তা নিশ্চয় বলতে পারবে? জড়বুদ্ধির মতো এতক্ষণ সবটা শুনছিলেন সালমা। কথা কোথায় থেকে কোথায় গড়াচ্ছে ভেবে বাকরুদ্ধ তিনি। ডলির শেষ কথাটাই স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন এবার। ঠিক করে কথা বলুন ভাবি। আপনি কারো কথার ভিত্তিতে এভাবে আমার মেয়ের চরিত্র নিয়ে আজে বাজে বলবেন না। আমি আজে বাজে কেন বলবো? আমার কি ঠেকা পড়েছে বলুন? হাকিম গিয়ে বলেছে বলেই তো জানলাম। উনি কি বলেছেন, উনি কি বলেননি তা নিয়ে আমি কি করব? চোখের দেখা সবসময় ঠিক হয় তাও কিন্তু না। নিশ্চুপ মামুন শাহ মুখ খুললেন এবার। ভদ্রভাবে বললেন, দেখুন আপা, শুধু এই এলাকা না, আশেপাশে যে কোনো এলাকায় বিট্টু মাস্তানকে সবাই এক ডাকে চেনে। বাচ্চা কাচ্চাও ওর চেহারায় হুবহু বর্ণনা দিতে পারবে। সেখানে হাকিম আমার বাড়িতে ডিউটি করছে আজকে 20 বছর। ওর ভুল হবে? ওই যুক্তিটা হাস্যকর লাগছে না? হাকিম উদ্বেগে বলল, ভুল তো হয়নি স্যার। নিজের বাপের মুখ চিনতে ভুল করলেও বিট্টু মাস্তানেরটা ভুল হবে না। আমি যা দেখেছি ঠিক দেখেছি। বিশ্বাস না হলে আপনারা মেয়েটাকে জিজ্ঞেস করুন না। পুষ্পিতা মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখ ছাপানো সমুদ্র, যেন যে কোনো সময় ভাসিয়ে নেবে পৃথিবী। সালমা তৎপর ওর দিক চাইলেন। নীরব দেখে কণ্ঠ উঁচু করে বললেন, কী রে, চুপ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না সবাই কি বলছে? তোকে বিট্টু মাস্টার নিয়ে গেছে ওখানে। পুষ্পিতা টলমলে আঁখি তুলল, অসহায় কণ্ঠে বলল, আমি সত্যিই জানি না মণি। যে আমাকে দিয়ে গেল সে ওই গুন্ডা হলে। ডলি বেগম কথা হামলে নিলেন মাঝপথে। দিয়ে গেল? কে দিয়ে গেল শুনি? এর মানে তুমি স্বীকার করলে পুষ্পিতা, বিট্টু না হলেও তুমি কোনো ছেলের সঙ্গে নিশ্চিত ছিলাম। কিন্তু আপনারা যা বোঝাতে চাইছেন তেমন কিছুই হয়নি। ওরা কেউই আমাকে ছয়নি অবধি। আলেয়া উপহাস করে বললেন, এই আইছে আমার সতী সাবিত্রী, রাত কাটাইয়া আইলো আর ওরে নাকি ছয় নয়। আজকাল গো পুরুষ মানসে লাদা মাইয়া ছাড়ে না, সেইখানে ওরে নাকি এমনি এমনি ছাড়ছে। নোহাত চেতে বললেন, আপনি একজন বয়স্ক মানুষ হয়েও আন্দাজে কথা বলছেন কেন? পুষ্পিতা আগে বলুক সবটা, না শুনেই লাফাচ্ছেন। খোরশেদুল পিঠে 2 হাত বেঁধে সবটা দেখছেন, শুনছেন। ঠোঁটের কোণায় উপভোগ চাপা হাসি। হাকিম বাইরে থেকে বললেন, কি আর বলবে ওই মেয়ে? ওকে দেখেই তো সব সাফ সাফ বোঝা যাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন, একটা গোটা রাত জোয়ান মেয়ে বাড়িতে নেই, ভোরবেলায় ফিরল, তাও পরনের ছেলেদের পোশাক, এতে কি সব কিছু প্রমাণ হয় না? ডলি তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো। বাড়িতে ওঠার সময় ঘোমটার জন্য চেহারাও দেখা যায়নি ওর। সে কেন ওড়না ছাড়া পরপুরুষের জামা গায়ে দাঁড়িয়ে এখন? এই জামা কার বলুন? আপনারাই বলুন। চেঁচামেচিতে চারপাশের ফ্ল্যাটের লোকজন জমা হয়েছে। উত্তরে ঠিক ঠিক ধ্বনি তুলছেন কতকে।
পুষ্পিতা ঠোঁট চেপে ধরল, কান্না আটকাতে। শ্বাসনালী ছিঁড়ে খুঁড়ে যাচ্ছে। এমনভাবে সম্মানের আহতিও লেখা ছিল কপালে। এর চাইতে ওদের হাতে কিছু একটা হলেই তো ভালো হতো। সালমা এতক্ষণে পুষ্পিতার বেশভূষায় নজর দিলেন। মেয়ে ফেরার আনন্দে যা খেয়াল করেননি এতক্ষণ, মনোযোগী হলেন তাতে। পুষ্পিতার খোলা অবিন্যস্ত চুল, পরনে অচেনা এক পুরুষের কাপড়। নিজে এলোমেলো হয়ে গেলে নেতিবাচক ভাবনায়। আস্ত ওর হাত চেপে এপাশে নিয়ে এলেন। পুষ্পিতা ভড়কালো খানিক। সালমা কণ্ঠ চেপে বললেন, আমার কাছে বল, কাল কি হয়েছে? সত্যি তুই ওই গুন্ডাদের সঙ্গে ছিলি? বিট্টু কি তোকে তুলে নিয়ে গেছিল? কি করেছে ওরা? কজন ছিল? জোর করেছে তোর সাথে? পুষ্পিতা বিস্ময়ে কিংকর্তব্যমূঢ় হয়। সালমা বেগম জামা সরিয়ে হাত পা দেখতে নিলে নিহত ভেজা কণ্ঠে বলল, মনি তুমিও? আলিয়া বেগম গলা উঁচিয়ে বললেন, কোনায় গিয়া ফুসুর ফাসুর কইরা লাভ হইব না বৌমা। তোমার বঞ্চির কুকীর্তি ফাঁস হয়েছে। শাক দিয়ে আর কত মাছ ঢাকবা? পাশ থেকে এক ভদ্রমহিলা গলা মেলালেন, ঠিকই তো। ছি ছি, এসে থেকে মেয়েটার কাজকর্ম দেখে কত ভালো ভেবেছিলাম, আর শেষে বের হলো কিনা এমন দুশ্চরিত্রা। আরও একাধিক কণ্ঠ সামিল হয় সঙ্গে। ছি ছি, ধিক্কার ছুড়ে দেয় পুষ্পিতার ওপর। পুষ্পিতা চোখ খিচে বুঝে নিল, খামচে ধরল কামিজ। জন্ম থেকে সে চুপচাপ, চাপা, দুর্বল, তর্ক করতে পারে না। অপটু কাউকে মুখের ওপর জবাব দিতে। যদি পারতো আজ একটু হলেও কি প্রতিবাদ করতে পারতো না এসবের? অনাথ আবলা মেয়েটা নিজের অসহায়ত্বের শিকার প্রতি ক্ষণে ক্ষণে। আজ যেন পৃথিবী একটু বেশি নির্মম হলো তার ওপর। আচ্ছা, এই নির্মমতার শেষ কি নেই? সালমা আক্রোশে চেঁচিয়ে উঠলেন, চুপ করুন আপনারা। পুষ্পিতা আমার মেয়ে। সে যদি কিছু করেও আসে আমি বুঝবো। মারতে হয়, বকতে হয়, আমি করব। আপনাদের ওকে কিছু বলার কোনো অধিকার নেই। আলিয়া বেগম পাল্টা তেতে বললেন, থাকবো না কেন? এই মাইয়া আমার পোলার ঘাড়ে বইয়া খায় দায় থাহে। অহন আমার পোলার মান ইজ্জত লইয়া তামাশা করব, আর আমি মা হইয়া কিছু কমু না কেন? তারপর ছেলের দিক চেয়ে বললেন, ও খোরশেদ, কি সর্বনাশ হইল বাপ! ওই মাইয়া তো বিয়ার আগে আকাম কইরা ঘরে আইলো, সমাজে অহন মুখ দেখাইবি কেনতে? পুষ্পিতা বোঝা গলায় সাফাই গাইল, দাদু আপনি বিশ্বাস করুন, আমার সাথে ওরা কিছু করেনি। ওরা তো আমায় ভুল করে আলেয়া মাঝপথে ধমকে বললেন, তুই চুপ কর মাইয়া, তোর না খান কলঙ্কিনীর মুখে কোনো কথা হুনাও পাপ। খোরশেদ মাইকি কয়, এই মাইয়া কইলাম নাপাকি, এখন ওরে সংসারে রাখুন মানে আল্লাহর গজব টাইনা আনা। নোহা রেগে মেগে বলল, আশ্চর্য মহিলা তো আপনি! বয়স হয়েছে, এক পা কবরে গিয়েছে, অথচ কুটকাচালি কমেনি। খোরশেদ মোটা গলায় ধমক দিলেন, এই মেয়ে, তুমি কোন সাহসে আমার মায়ের সাথে এভাবে কথা বলছো? তাও আবার আমার বাসায়, আমার সামনে দাঁড়িয়ে। আর আপনার মা যে বলছে, তা এতক্ষণ শোনেননি? উনি একজন গুরুজন হয়ে কিভাবে এত নোংরা ভাষা বলছেন শুনি? যা বলেছে বেশ করেছে। ভুলটা কি বলেছে এখানে? তোমার বান্ধবী কুকাজ করে আসতে পারবে, আর কেউ বললেই দোষ। পুষ্পিতার মামি নুরুন্নাহারের বয়স কম। তিনি একভাবে মায়া মায়া চোখে চেয়ে আছেন ওর দিক। পুষ্পিতার গাল গলা ভিজিয়ে দেওয়া অশ্রুটুকুন দেখে বুকটা হু হু করছে। মেয়েটার দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। ভীষণ আক্ষেপে আস্তে করে বললেন, আহারে, সবাই মিলে কেমন করছে ওর সাথে? জমির চাপা গলায় বললেন, তুমি চুপ থাকো। এখন আমরা কিছু বললে খোরশেদ ভাই ইনিয়ে বিনিয়ে ওকে আমাদের ঘাড়ে গছাতে চাইবেন। নুরুন্নাহার তিতি বিরক্তি হয়ে চাইলেন, স্বামীর প্রতি মুখ বাঁকালেন আলগোছে। মানুষের মামি জল্লাদ হতে শুনেছে, দেখেছে, অথচ এই বেলায় যেন সব পাশা উল্টানো। পুষ্পিতার বাবা খারাপ, মামা খারাপ না, আসলে মেয়েটার কপালই খারাপ। তার ভাবনার সুতো ছিল সালমার কড়া কণ্ঠে। শ্বশুরবাড়ির লোকদের সামনেই স্বামীর ওপর ফুঁসে উঠলেন তিনি। মুখ সামলে কথা বলবে খোরশেদুল। পুষ্পিতা কেমন মেয়ে তুমি জানো না? খোরশেদুল নাক ফাঁপিয়ে বললেন, না জানি না। এতদিন ভদ্র মেয়ে সাজার নাটক করতো তো, সেই নাটক আজ ধরা পড়েছে। আসল রূপ বেরিয়ে এসেছে এখন। সত্যি পুষ্পিতা, অবাক হচ্ছি তোকে দেখে। পরপুরুষের সঙ্গে বিয়ে ছাড়া থেকে এসেও কি বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস? অন্য কেউ হলে গলায় দড়ি দিত এতক্ষণে। পুষ্পিতার গায়ে কাটার ন্যায় বিঁধল কথাটা, ক্ষত বিক্ষত করে দিল অন্তপট। চিবুক তুলে নরম গলায় বলল, আমি জানি খালুজান, আপনারা কেউ এখন আমার কোনো কথা বিশ্বাস করবেন না। যাই বলি না কেন, আঙুল ঠিকই তুলবেন আমার চরিত্রে। কিন্তু আমার আল্লাহ দেখেছেন, তিনি সব কিছুর একমাত্র সাক্ষী। উনি জানেন আমি পবিত্র। আলেয়া বিদ্রুপ করে বললেন,
ওরে আমার পবিত্রির কন্যা রে, এক পোলার লগে থাকলি শুইলি, তার কাপড় পইরা ফিরা আইলি, আবার কস আমি পবিত্রির। আল্লাহ কালে কালে কত কি দেখাইবার। পুষ্পিতা দাঁতে নিম্নাষ্ট চেপে ধরে, দন্তপাটির ধারালো স্পর্শে নরম ত্বক ছিঁড়ে যায়। রক্তের নোনাতার স্বাদ জিভে লাগলেও হুঁশ জ্ঞান এলো না। পুরো গলবিলটাই যেন তিক্ততায় ভরে, সেখানে রক্তে লবণাক্ত। আর কি এমন? সালমা বেগম ক্ষিপ্ত হয়ে বললেন, আম্মা আর একটা বাজে কথা বলবেন না, বলে দিলাম। কি করবা কইলে? আমারে হুমকি দিতেছ তুমি? খোরশে দেখালো তোর বউ আমারে চ্যাট দেখায়, আমার পোলার ওপর বোনের মাইয়া খাওয়ায় পড়ায়, আবার তার নোংরামি ধামা চাপাও দিতে চায়। কি সুন্দর মগের মুলুক পাইছে এক একজন। মহিদুল আলম কপালে আঙুল চেপে বসে। তার স্ত্রী আগে থেকেই ঝগড়াটু স্বভাবের, যেখানেই যাবেন স্বইচ্ছায় ঢুকবেন ঝামেলায়। এই বয়সেও তার বদল হয়নি। লাগামহীন সীমাশূন্য নারীটিকে থামাতে বরাবর ব্যর্থ তিনি। আজ বয়স হয়েছে, হাতে লাঠি উঠেছে, এখন তো সফল হওয়ার চিন্তাও বিলাসিতা। তিনি হতাশ ভঙ্গিতে চুপ রইলেন আগের ন্যায়। সালমা বললেন, আপনারা বাইরের লোকের কথায় আমার মেয়েকে যাতা বলতে পারবেন না। খোরশেদুল বললেন, এখন আমরা বলছি তাই গায়ে লাগছে সালমা, একটু পর তো পুরো এলাকা বলবে, আঙুল তুলবে তোমার বোনের মেয়ের ওপর, থুতু ছুড়বে ওর মুখে। এত যে গলা বাড়াচ্ছ, তা পুষ্পিতা চুপ কেন? আমি পবিত্র, আমার কিছু হয়নি, এই দুটা কথা ছাড়া তো কিছু শুনছি না। এর মানে নিশ্চয় এমন কিছু করে এসেছে যা বলার মুখ ওর নেই। ডলি বেগম পুষ্পিতার কনুই টেনে নিজের দিক ফেরালেন। কান্নায় মেয়েটার বুক অবধি ভেজা, অথচ সেই অশ্রুর রেশ বিন্দুমাত্র প্রভাব ফেলল না ওনাতে। নিজের মতো সন্নিহান গলায় বললেন, আচ্ছা পুষ্পিতা, একটা কথা বলবে? তুমি আবার নিজের ইচ্ছেতে বিট্টুর সঙ্গে যাওনি তো? না মানে তুমি সুন্দরী, আবার সেই মাস্তানেরও মেয়েদের প্রতি ঝুঁকঝুঁকে স্বভাব, তার ওপর যেমন ফিটফাট অবস্থায় ফিরলে। এখানে নিশ্চয়ই জোর জবস্তির কোনো ব্যাপার নেই। যা হয়েছে তোমার সম্মতিতে, তাই না? তা কতদিন ধরে চলছে এসব নোংরামি? পুষ্পিতা স্তব্ধ নেত্রে চাইল। টুপ করে গালের জল গড়িয়ে পড়ল মেঝেতে। বিহ্বলতায় অবশ জিভে প্রত্যুত্তর পেল না। অপমানে লজ্জায় মরে যাবার প্রয়াস জাগল শুধু, অথচ তেলে বেগুনে জ্বলে ওঠে নোহা। পুষ্পিতাকে খপাত করে ধরার ন্যায় সরিয়ে নিজে মুখোমুখি দাঁড়ায় ডলির। রুষ্ট ক্রুদ্ধ হয়ে বলল, খবরদার, আর একটা বাজে কথা বলেছেন তো? এত লোকের সামনে এসব বলতে আপনার লজ্জা লাগছে না? কেমন মানুষ আপনি? আমার লজ্জা লাগবে কেন? আমি কি নষ্টামি করে এসেছি নাকি ওর মতো? পুষ্পিতার মাথা ঘুরছে। কেন ফিরে এলো ও? কেন মরে গেল না কাল? সালমা বেগম দিশাহীন বাখারা। এত এত আত্মীয় স্বজন, অচেনা মানুষের মধ্যে ঘরের মেয়ের ইজ্জতে প্রশ্ন ওঠায়। হৃৎপিণ্ড জ্বলে যায় তার। শক্ত গলায় বললেন, হ্যাঁ তাই, আমাদের মেয়ে খারাপ, তাতে আপনাদের কি? আমরা বুঝে নেব এসব। আপনি তো পরোপকার করতে খবরটা দিতে এসেছিলেন ভাবি, দেওয়া হয়ে গিয়েছে, এবার আসুন। ডলি অবাক হয়ে বললেন, আসুন মানে? আপনার কি মনে হয় এরকম একটা কথা জেনেও আমরা চুপচাপ চলে যাব? এমনি এমনিতেই আসিনি ভাই, আসল কথাটাই তো এখনো বলা বাকি। খোরশেদুল আগ্রহ ভরে শোধালেন, কি কথা? মামুন শাহ চুপচাপ ছিলেন এতক্ষণ। মানুষ হিসেবেও বেশ নরম তিনি। ভাড়াটিয়াদের ওপর চোটপাট যা করার ডলি করেন সর্বদা। হালকা গলা খাখার দিয়ে বললেন, দেখুন ভাইজান, বাড়িটা আমার বাবার ঋণ নিয়ে তোলা। আমিও তেমন কাজবাজ করি না, বাসা ভাড়া তুলেই খাই। এখন আমার যা মনে হয়, আপনাদের মেয়ের সাথে বিট্টু মাস্তানের একটা গভীর সম্পর্ক আছে। ও যেখানে থাকবে বিট্টুর আনাগোনা বাড়বে সেখানে, হোক সেটা আমার বাড়ি বা অন্য কোথাও। কিন্তু কথা হলো, আজ বিট্টু আসবে, একটা সময় হাজির হবে তার দলবল। বাড়ির নিচতলায় ব্যাচেলর মেয়েরা থাকে, তাছাড়া আমারও দুটো শেয়ানা মেয়ে আছে। এরকম ছেলে আসা মানে বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বলতে চাইছি। আমি কোন আক্কেলে এত বড় রিস্ক নিই বলুন তো? পুষ্পিতা ব্যাকুল গলায় বলল, আপনারা কেন এসব বলছেন? আমার ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। খোরশেদুলের মেজাজ চটে গেল। হাতের মুঠোয় আপনা আপনি আসা মোক্ষম সুবিধা হাতছাড়া না করার আন্দোলন চলে মাথায়। তিরস্কার করে বললেন, সম্পর্ক ছাড়াই পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করে এলি, তাই না?
খুব সম্মান বাঁচিয়েছিস আমার, লজ্জাও করে না কথা বলতে, নষ্টা মেয়ে কোথাকারে। সালমা উঁচু স্বরে উচ্চারণ করলেন, খোরশেদ। বিষ বাক্যে পুষ্পিতার বক্ষ ভেদ করে চলে যায়। এক একজনের কথার সাথে প্রতিটা নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। চোখের উষ্ণ জলে ভেতরের তাণ্ডব টকবগায় আরও। সহ্যসীমা পার হয় এবার। খোরশেদুলের চোখের দিক চেয়ে পরিষ্কার প্রতিবাদ করল, কণ্ঠে নম্রতা, খালুজান, না জেনে শুনে আমার চরিত্র নিয়ে একটা কথা বলবেন না আপনি। কোমল মেয়ের আকস্মিক এই ব্যবহার মাথায় বহি ধরালো খোরশেদুলের। অবাক হয়ে বললেন, তুই আমাকে চোখ রাঙাচ্ছিস পুষ্পিতা? আমাকে? দেখো সালমা, দুধ কলা দিয়ে কি মারাত্মক সাপ পুষেছি। সে আজ তোমার স্বামীর ওপর ফনা তুলছে, আর কাল তোমাকে ছোবল দেবে। বুঝেছো এখন? নোহা বলল। তো আপনি নোংরা কথা বলবেন আর ও চুপ করে থাকবে? আপনার যদি নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে ওসব শোনাতে রুচিতে না বাঁধে, তবে ওর বাঁধবে কেন? পুষ্পিতার জায়গায় আমি হলে তো এটাই ভুলে যেতাম যে আপনি আমার গুরুজন। খোরশেদুল উসমায় একাকার হয়ে বললেন, কি অভদ্র মেয়ে দেখেছেন আপনারা! একজন কুকীর্তি করে আসবে আর এক বান্ধবী সাফাই গাইবে তার। আজকালকার ছেলে মেয়েদের বাবা মা কোনো শিক্ষাও দেয়নি। সালমা বললেন, তুমিও যে খুব ভালো শিক্ষা পেয়েছো কি করে বুঝবো? বাবার বয়সী হয়েও যে কুৎসিত ভাষা তুমি উচ্চারণ করছো খোরশেদ, তা তো কোনো ভদ্রঘরের সন্তান হতে পারে না। আলিয়া বেগম কটমট করে কিছু বলতে চাইলেন। পূর্বেই ডলি বেগমের কথায় বাধা পড়ল সেথায়। তিনি অধৈর্য হয়ে বলছেন, দেখুন ভাবি, আপনাদের পরিবারের এসব কাহিনী দেখতে আসেনি। আমার জামাই যেটা বলল শুনলেন তো। এখন কথা হচ্ছে আপনাদের এই মেয়ে নিয়ে এই বাড়িতে থাকা চলবে না। এটা তো ভদ্রলোকের বাড়ি, এখানে এসব অ্যালাউ না। এই মেয়ে আজ গিয়েছে, যখন কাল আবার যাবে। না হলে গুন্ডাকে রাত বিরেতে বাড়িতে ঢোকাবে, শেষে মহল্লায় কুৎসা রটাবে আমাদের নামে। অন্য ভাড়াটিয়াও নিরাপত্তার ভয়ে বাড়ি ছাড়বে। আপনাদের জন্য তো আর পেটে লাথি মারতে পারবো না ভাই, তাই পরশুর মধ্যে ঘরটা খালি করে দেবেন। সালমা বললেন, কেন? 3 মাসের অ্যাডভান্স দিয়ে উঠেছি আমরা, তাহলে খালি করব কেন? আপনাদের ওই অ্যাডভান্সের টাকা ফেরত দেওয়া হবে, তাও দয়া করে রেহাই দিন আমাদের। আপনাদের এই মেয়ের জন্য এতদিনের পুরনো বাড়ির বদনাম করতে পারবো না। হাকিম মাথা দুলিয়ে বললেন, সেই তো, এলাকায় আসতে না আসতেই যে মেয়ে ছেলে জোটাতে পারে, সে মেয়ের যে আরও কোথায় কোথায় আসর পাতা কে জানে। এমনিতেও চেহারা ভালো হলে সেসব মেয়ে ছেলেদের নাড়াচাড়ায় নষ্ট হবে স্বাভাবিক। নুহা সালমা একসাথে কঠিন চোখে চাইল ওনার দিক। দুজোড়া ভয়ানক চাহনিতে ভোরকে হতভম্ব হলেন সাকিম। সালমা কাঠ কণ্ঠে বললেন, দারোয়ান দারোয়ানের মতো থাকবেন। বাড়ি ছাড়তে হবে তো? ঠিক আছে, ছেড়ে দেব। ঢাকা শহরে তো আর বাসার অভাব নেই, কিন্তু আমার মেয়েকে নিয়ে আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে। খোরশেদুল চোখ ছোট করে বললেন, বাসা ছাড়বো মানে? তুমি বললেই হবে নাকি? তোমার আমাকে ঠেলাগাড়ি মনে হয় সালমা, যে মাসে মাসে বাসা পাল্টাবো? ফের বাসা বদলানো মানে কতগুলো টাকা খসানো তুমি জানো? পুষ্পিতার জন্য আমি কেন টাকা নষ্ট করব? আমি কোনো বাসা টাসা পাল্টানোর মধ্যে নেই। দরকার পড়লে ও চলে যাবে এখান থেকে। পুষ্পিতার মুখের রং পাল্টে গেল, ফ্যাকাসে হলো তত্র। সালমা আর্তনাদ করে বলল, এসব কি বলছো? ও কেন যাবে? কেন যাবে মানে? শুনলে না মা কি বলল? ওরকম অশুদ্ধ মেয়ে সংসারে থাকা মানে গৃহস্থের অকল্যাণ। আমি কেন পরের মেয়ের জন্য আমার গৃহের অমঙ্গল চাইব? কান খুলে শুনে নাও, বাসা আমি ছাড়বো না, আর না এই মেয়েকে আমার বাড়িতে রাখবো। পুষ্পিতার দুর্বল দেহ দেওয়ালে লেগে যায়, ক্ষুদ্র বুক দলিত মথিত। এক একটি কটু বাক্য যেন এক একটি কুঠারের মর্মম আঘাত। তুমি কি পাগল হলে? সব যেন এসব কি বলছো? ও আমাদের রেখে যাবে কোথায়? কেন? ওর বাবা আছে না? তোমার ভাইও তো রয়েছে, সে কেন দায়িত্ব নেয় না ওর? সব ঠেকা তোমার একার। জমির মুখখানা চোরের ন্যায় গড়লেন। নুরুন্নাহারকে বললেন, দেখেছো, বলতে না বলতে আমাদের ঠিক ঠেলছে। নুরুন্নাহার ওসবে কান দিলেন না, তার চোখ ফেটে জল আসছে। নিজেও এতিম কিনা। আলিয়া বললেন, কাউরে না পাইলে যে নাগরের সাথে রাইতে আসছিল, তার কাছে যাইবার কও না। পুষ্পিতা চোখ ব্যথা করছে। এইটুকু সময়ে অধিক কান্নায় পল্লব ভারী, কথার ঘায়ে দগ্ধ শরীর চলছে। খুব আস্তে ভাঙা গলায় বলল, আমি চলে যাব, তাও দোহাই লাগে আমার চরিত্রকে আর কাঠগোড়ায় তুলবেন না। রাহাত আঁতকে উঠল, ঝট করে চেপে ধরল বোনের হাত, মাথা নেড়ে বলল, না না, তুমি কোথাও যাবে না।
সালমা দুই বাহু ঝাঁকিয়ে বললেন, মাথা খারাপ হয়েছে তোর পুষ্পিতা? ও বললেই হবে কোথাও যাবি না তুই? খোরশেদুল চেঁচিয়ে উঠলেন, কণ্ঠে আক্রোশ। ব্যাস, অনেক হয়েছে সালমা। পরের মেয়ে নিয়ে অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার। আজ আর নয়, এই মুহূর্তে সবার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে তুমি। ঠিক কাকে চাও, স্বামী, সন্তান, সংসার, নাকি ওই চরিত্রহীনা পুষ্পিতাকে? পুষ্পিতা মাথা তুলল না, তাকানো তো দূর, নড়লও না সামান্য, যেন অধিক শোকে গড়া অভঙ্গুর পাথর। শুধু ঠোঁটের পাশে বিষাদের হাসি ছড়ালো স্বল্প। ক্লান্ত চোখ চাইল সিলিং ফ্যানের দিকে। এই দিন দেখার থেকে ওখানে ঝুলতে পারলে ভালো হতো না? সালমা স্বামীর শর্ত শুনে মূর্তি বনে গিয়েছেন। কিছুক্ষণ নিষ্প্রভ চোখে চেয়ে বললেন, কি বললে খোরশেদ? খোরশেদের কাটকাট জবাব, যা বলেছি তুমি শুনেছ। পুষ্পিতাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না আমি। যদি এর বিরোধিতা করো তাহলে তুমি ওর সঙ্গে চলে যেতে পারো, তবে যাওয়ার আগে এই ফালতু সম্পর্ক চুকিয়ে যাবে। সাথে জেনে রাখবে, ভবিষ্যতে আমার ছেলে মেয়ে বা আমার ওপর তোমার কোনো অধিকার থাকবে না সালমা। পুষ্পিতা চোখ মুছল, উথাল পাথাল বক্ষে দীর্ঘশ্বাস ফেলল। আস্তে করে রাহাতের হাতটা ছাড়িয়ে দিল কবজি হতে। ছেলেটা উদগ্রীব বিভ্রান্ত চোখে চেয়ে রয়। পুষ্পিতা এক পা করে পিছিয়ে যায়, মুখ চেপে কেঁদে আচমকা নিঃশ্বাসের বেগে ছুটে বেরিয়ে যায় ঘর হতে। রাহাত গতিতে আপু আপু বলে ছুটতে নিলেই টেনে ধরলেন খোরশেদ, জোর করে চেপে রাখলেন ওকে। সালমা আহতের ন্যায় ধপ করে বসে পড়লেন মেঝেতে। বাকি সকলে প্রত্যুষের এই সময়টায় বিনা টিকিটে মজা দেখে গেল। নীরব সাক্ষী রইল একটি নিঃসহায় নিষ্পাপ মেয়ের অযাচিত সম্মানের বলি হওয়ার। করুণাময় সৃষ্টি, বিশাল এই ধরিত্রী বরাবর নিষ্ঠুর। এখানে শক্তিহীন মানুষগুলো সব চাইতে বড় ভুক্তভোগী। অনুগ্রহের কাদামাটির মতো পিষে ফেলা কলুষিত সমাজের দয়াহীন রীতি। সেই রীতি যেন কাটায় কাটায় প্রমাণ দিল আজ, বেঁচে থাকতে এতটাও নরম হতে নেই।